সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ৩৬শে জুলাই ঘিরে নিউ সাউথ বাংলার বিশেষ আয়োজন জুলাই সেই দিনগুলো। সাথে আছি আমি আব্দুল্লাহিল খালিদ। আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন ৩৬শে জুলাই রাজপথে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, আহত জুলাই যোদ্ধা জনাব এবি আহাদ হোসেন। জনাব এবি আহাদ হোসেন কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার শত ব্যস্ততার মাঝেও নিউ সাউথ বাংলাকে সময় দেওয়ার জন্য। আপনাকে এবং আপনার দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আপনার পরিচয়টা জানতে চাইব। আমার নাম হচ্ছে এবি আহাদ হোসাইন। আমি একজন জুলাই যোদ্ধা। আমার ছাত্র আন্দোলনে বাম চোখে গুলি লেগে বাম চোখটা নষ্ট হয়ে যায় এবং আমি জুলাই যোদ্ধা যে সংগঠন আছে আহত শহীদ পরিবারের, এটা যশোর জেলার আমি আহ্বায়ক। এছাড়া আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনিরামপুরের নমিনেশন পেয়েছিলাম, কিন্তু 11 দলের জোটের কারণে আমাদের সেখানে জামাত ইসলামের থেকে প্রার্থী মনোনীত করা হয়েছিল। জুলাই আন্দোলনে আপনি কিভাবে যুক্ত হলেন এবং কোথা থেকে আপনার এই আন্দোলন সংগ্রাম শুরু করলেন? ধন্যবাদ। জুলাই আন্দোলনে আমি মূলত ঢাকাতে ছিলাম। আমি ঢাকা রামপুরায় হাতিঝিলের পাশে মহানগর প্রজেক্টে আমি থাকতাম। সেখানে প্রথমে ছাত্ররা আন্দোলন শুরু করে। আমি স্টুডেন্ট, আমিও চাকরির জন্য সেখানে পড়াশোনা করতেছিলাম। তো সেখান থেকে ছাত্রদের এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের ছাত্রদের দমন পীড়ন শুরু হয়, এটা আমাকে উজ্জীবিত করে এবং সেখান থেকে আমি মূলত আমিও তার সাথে অ্যাড হই এবং আন্দোলন চালিয়ে যাই। জুলাইয়ের দিনগুলো মনে পড়লে আসলে এখন আমরা আটকে উঠি, আমাদের ভয় করে। কারণ জুলাইয়ের দিনগুলো আমাদের জন্য অনেক দুঃখের, অনেক কষ্টের। আপনারা তো জানেন যে আমাদের 1400+ শহীদ আছে। এটা জাতিসংঘের হিসাবে, বেসরকারি হিসাবে এর থেকেও অনেক বেশি। প্রায় 22 থেকে 30 হাজার মতো আহত জুলাই যোদ্ধা আছে, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারো আঙ্গহানি হয়েছে, কারো হাত, কারো পা, কারো মাথায় গুলি লাগছে। বিভিন্নভাবে আমার বিভিন্ন ভাইয়েরা, ছাত্ররা আহত হয়েছিল। এখানে এই দিনগুলোর কথা মনে পড়লে আসলে আমি আটকে উঠি। আমি নিজেও দেখছি যে ঢাকা শহরে মুহুর্মুহু গুলির শব্দ, রুমে থাকি বা যেখানেই থাকি না কেন, এই শব্দগুলো আমরা কখনো ভুলতে পারতাম না। এই শব্দগুলো সবসময় আমাদের কানে বাজত যে কোথাও না কোথাও আমার কোনো ভাইয়ের উপর গুলি করা হচ্ছে। তো এই দিনগুলো আমাদের জন্য খুব কষ্টের ছিল। আমার দেশের সরকার, আমার দেশের পুলিশ বাহিনী আমাদের উপরে এভাবে গুলি চালাবে, এভাবে আক্রমণ করবে, এটা আমরা কখনো কল্পনা করছিলাম না। তো যার কারণে এই দিনগুলো আমাদের জন্য খুব কষ্টের। তো এই দিনগুলো আমাদেরকে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছে। তো জাতিকে হয়তো আরও সামনে এগিয়ে নেবে। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, সরকার থেকে তাদেরকে ট্রিটমেন্টের জন্য কি ধরনের পদক্ষেপ নিয়েছে? সরকার থেকে পদক্ষেপ বলতে যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল ডক্টর ইউনূস, তখন আমরা সরকারি হসপিটালগুলোতে গেলে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সহায়তা পেয়েছি, যেটা সত্য। এছাড়া পরবর্তীতে আমাদেরকে সরকার একটা ভাতার আওতায় আনছে এবং সেটা 3টা ক্যাটাগরিতে আনা হয়েছে ক্ষতিগ্রস্তর পরিমাণ অনুযায়ী। এখানে যারা অতি গুরুতর আহত হয়েছে তাদেরকে সরকার 20,000 মতো ভাতা দেয় প্রতি মাসে। যারা মধ্যম গুরুতর, তারা হচ্ছে যেমন অতি গুরুতর বলতে যাদের বোঝাইছে যাদের কোনো একটা শরীরে একটা অঙ্গহানি হয়ে গেছে, যেমন হাত, পা, চোখ, শরীরের কোনো একটা অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, যেটা আর কোনোদিন ভালো হবে না, অথবা এর থেকে যারা বেশি, তাদেরকে এই ক্যাটাগরিতে আনা হয়েছে এবং তাদেরকে মাসে 20,000 টাকা ভাতা দিচ্ছে। এছাড়া বি ক্যাটাগরিতে আনা হয়েছে যারা হাত পা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েও কিছুটা হলেও সেই হাতটা বা পাটা কাজ করতে সক্ষমতা আছে, কাজের সক্ষমতা, তাদেরকে মাসে 15,000 টাকা ভাতা দেওয়া হয়। এছাড়া সি ক্যাটাগরিতে আছে যাদের গায়ে অনেক সাদা বুলেট লাগছে বা যাদের হাত পা ভেঙে গেছিলো, কোনোভাবে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে বা ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন সুস্থ হয়েছে, তাদেরকে সরকার সি ক্যাটাগরিতে করছে এবং এই সি ক্যাটাগরিদের আপনার 10,000 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। এছাড়া আমাদের বলা হয়েছিল একটা পুনর্বাসন করা হবে। তো যেহেতু আমরা কোটা বিরোধী আন্দোলন প্রথমে যুক্ত হয়েছিলাম, আমরাও দাবি করছি যে কোনো ধরনের কোটা সুযোগ সুবিধা আমরাও নেব না। কারণ এখনই আমাদেরকে গভর্নমেন্ট একটা চাকরি দিতে গেলে, একটা কর্মসংস্থান দিতে গেলে হয়তো আমাদের যোগ্যতার বাইরে গিয়ে আমাদের সে কোটা কথার মাধ্যমে নিতে হবে, যেহেতু আমরা বিভিন্নভাবে অসুস্থ হয়ে গেছি, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। তো আমরা এটা চাইনি। আমরা চাচ্ছি যে অন্য কোনোভাবে যেন আমাদের যারা আহত আছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, তারা তো রাষ্ট্রের জন্য এটা হয়েছে, তো রাষ্ট্র জন্য তাদের দিকে সুনজর দেয়। তাদের পুনর্বাসনের যে কথাটা বলা হয়েছিল, অন্য অন্য মাধ্যমে তাদেরকে যদি পুনর্বাসন করা যায়, এটাও আমরা চাচ্ছি। তবে পুনর্বাসনের কোনো প্রক্রিয়া এখনও শুরু হয়নি বা এভাবে কোনো কিছু করা হচ্ছে না। এটা নিয়ে আমরা কিছুটা হতাশ আছি যে আমাদের এই সকল যারা ভাইয়েরা বিভিন্নভাবে, অনেক ভাই আছে যারা 2 চোখ ক্ষতিগ্রস্ত, অন্ধ আছে, 2 চোখ অন্ধ, 11 জন আমার ভাই আছে সারা বাংলাদেশে, হাত নাই পা নাই, এরকম অসংখ্য ভাই আছে। তাদের পুনর্বাসনটা অবশ্যই অতি জরুরি। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, জুলাই আন্দোলনে এমন কোনো ঘটনা ঘটেছে যেটা চোখ বন্ধ করে আপনি শিওরে ওঠেন? অবশ্যই ঘটছে, এই ধরনের ঘটনা অনেক ঘটছে। আমি আপনাকে একটা ঘটনা বলি।
ওদিন ছিল সম্ভবত 18ই জুলাই শুক্রবার। আমার বাসা আছে মহানগর প্রজেক্ট 2 নম্বর রোডে ছিল। তো আমি আসরের নামাজের সময় আমি আসলে বাসায় উঠছিলাম। তার মনে হয় আধা ঘন্টা পরে আমি যখন বাসার থেকে নিচে এলাবি দেখি প্রচুর লোক আমার বাসার নিচ্ছে, যেহেতু আমার বাসার নিচে মহানগর প্রজেক্ট মসজিদ আছে। তো আমি এত লোকের ভিড় ঠেলে যেয়ে দেখি যে আমার একটা ভাই খাটিয়ায় শুয়ে আছে এবং রাস্তা এবং তার কফিনটা রক্তে ভিজে গেছে। ওই ভাইয়ের সাথে আমি শুক্রবারে একসাথে জুমার নামাজ পড়ছি ওই দিন। তার বাবা হচ্ছে সৌদি প্রবাসী ছিল, দীর্ঘদিন বিদেশ থাকার পরে যখন দেশে আসে সেই জীবনে তার একটা ছেলে সন্তান হয়েছে। এর আগের ঘরে মানে এর আগে তার 2-3টা মেয়ে ছিল। তো সেই জীবনে একটা ছেলে, ওই ছেলেটা আমার পরিচিত। আমরা তারা একসাথে শুক্রবার নামাজ পড়ছি, জুমার নামাজ। এবং নামাজ পড়ে ওই ছেলেটা গেছিলো রামপুরায় আন্দোলনে, তার ছাত্র ভাইদের সাথে আন্দোলনে যুক্ত হতে গেছিলো। তো ওই ছেলেটাকে পুলিশে গুলি করছে, ওর বুকের এই বাম পাশটাতে ঢুকছিল এবং ডান পাশটাতে বেড়ে গেছিলো। তো আমি ওই ছেলেটাকে দেখে আমি আটকে উঠছি যে ক্লাস 9-এ অথবা 10-এ পড়ে ছেলেটা, এই বয়সের একটা ছেলে থেকে এরকম নির্মমভাবে বাংলাদেশের পুলিশ গুলি করলো। যে পুলিশ তো বাংলাদেশের মানুষের ভাতা, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন হয়, তারা এইভাবে আমাদের ভাইদের উপর গুলি করতে পারলো। তো তখন আমি ওইখানে ছিলাম, আমি দেখি আরও কিছু জিনিস দেখতে পারলাম। সেটা হচ্ছে ওইখানে তখন আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টের যে বাহিনীগুলো ছিল বিভিন্ন সংগঠনের, ওদের তারা তার ছবি তুলতে দিচ্ছে না, তারা তাকে নিয়ে যে বড় ধরনের আমরা জানাজা করবো এটা করতে দিচ্ছে না, এবং অতি দ্রুত যেন তাকে মাটি দিয়ে ফেলানো হয় এটা কষ্ট, এই চেষ্টাটাই তারা করতেছিল। আর বিভিন্নভাবে আমরা যারা বেশি লোক সেখানে একত্রিত না হতে পারি, তার জানাজা শরীক হতে না পারি, এই চেষ্টাগুলো তারা করতেছিল। এবং আমি তার বাবার আহাজারি দেখছি যে এই শেষ জীবনে এসে তার একটা ছেলে সন্তান, তাকে ফ্যাসিস্ট সরকার গুলি করে উঠাই নিয়ে গেল। তার বাবার মুখে সেই দৃশ্যটা আমার এখনো চোখের সামনে ভাসে, যে কী আহাজারি সে করেছে তার সন্তানের জন্য ওই দিন। এই জিনিসটা আমাকে খুব মর্মাহত করে, খুব আবেগ আপ্লুত হয়ে যায় আমি যখন এই কথাটা বলতে যাই যে কী দোষ ছিল তার। আমরা জানি যে জুলাই আন্দোলনে আপনি আহত হন। জি। আসলে কিভাবে আহত হন এটার ব্যাপারে একটু জানতে চাই। ধন্যবাদ। এটা ছিল হচ্ছে 5 আগস্ট। 5 আগস্ট আমরা মহানগর প্রদেশ হাতির জেলে, ওই এলাকাটা একটু একটু হাই সোসাইটি বলা যায়। ওইখানকার মানুষ আন্দোলন সংগ্রাম করছে, কিন্তু ওইভাবে না। আমরা যেটা দেখছি যে এই আন্দোলনে সাধারণ মানুষ, সাধারণ ঘরের ছেলেরাই বেশি অংশগ্রহণ করছে। তো একটু অভিজাত এলাকা হওয়ার কারণে ওদের অংশগ্রহণ আমার চোখে একটু কমই পড়ছিল। কিন্তু 4 তারিখ বিকাল থেকে আমি দেখি ওইখানকার ছোটো ছোটো বাচ্চারা দেওয়াল লেখন, আপনার রাস্তা লেখন এতভাবে আর্ট করতেছে শেখ হাসিনার বিরুদ্ধে, আমি তো অবাক হয়ে গেছি। তো ওইটা দেখে আমি উজ্জীবিত হই, এবং আপনার ওই দিন প্রায় রাত 2টা পর্যন্ত আমি দেখছি যে আমার রুমের থেকে দেখা যায় বাইরের রাস্তা, সেখানে ওইভাবে ছেলেরা মেয়েরা লেখালেখি করতেছে। তো আমি ওই দিন রাতে তেমন একটা ঘুমাইতে পারছিলাম না। 2টার পরে যে ঘুমাই এবং সকাল 6টার দিকে আমি আবার উঠে যাই। উঠে যেয়ে আমি দেখি যে আমার বাসার নিচে দিয়ে তখনও এই লেখালেখি হচ্ছে, এবং ছাত্ররা যে আবার আন্দোলনে লাভবে, এখান থেকে মানুষের যে অংশগ্রহণ করবে এটা আমি ভাবতে পারছিলাম না। সেদিন দেখি ওইখানেও মিছিল হচ্ছে। তো আমি তখন বাসার থেকে বেরোয় যাই। আমি তখন সকালে রান্না করতেছিলাম, তো আমি রান্না বাদ দিয়ে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে যেয়ে দেখি যে প্রাথমিক পর্যায়ে আমার মনে হয় 50 থেকে 60 জন মানুষ ছিল। আমরা ওই যে মহানগর প্রজেক্টে 8টা রাস্তা আছে, ওই 8টা রাস্তা আমরা ঘুরে ঘুরে মানুষকে ডাকতেছিলাম যে আপনারাও আসেন। এই আন্দোলন এখন আর ঘরে বসে থাকার আন্দোলন না, এটা এখন বাংলাদেশের আপামর জনগণের আন্দোলন হয়ে গেছে। কারণ একাধারে আমাদের ভাইদেরকে হত্যা করা শুরু হয়েছে। মূলত 18ই জুলাই থেকে তো আমাদের আউসেদ ভাইকে প্রথম মনে হত্যা করা হয়েছিল। তো আমরা ডাকতে ডাকতে এক পর্যায়ে আমাদের মিছিল ছোটোর থেকে অনেক বড় হয়ে যায়, 2-3 হাজার লোক আমাদের মিছিলে চলে আসে। এবং এই মিছিলে আমরা যখন যাই, আমাদের মহানগর প্রজেক্টে আপনারা হয়তো জানেন, একটা লোককে চিনবেন, সেটা হচ্ছে বগুড়ার হিরো আলম। ও ওই মহানগর প্রজেক্টে ভাড়া থাকতো। তো ও দেখি আমাদের এই আন্দোলনের সামনে রয়েছে, এবং ওকে দেখে আমি কিছুটা উজ্জীবিত হই। তাহলে হিরো আলমকে আমার যেভাবে কটাক্ষ করে, যেভাবে কটূক্তি করে, সে একটু মানে হয়তো জ্ঞান বুদ্ধি কম, পড়াশোনা কম জানছে, কথা বলতে গেলে ভুল বলে। তো তার মতো লোক এই আন্দোলনের সামনের সারিতে আছে। তো পুলিশ বা যে কোনো আওয়ামী লীগ যদি আক্রমণ করে, সেটা তো সামনের দিকে আক্রমণটা বেশি করবে। তো তার মতো লোক যখন সামনে গেছে, আমার মতো একজন স্টুডেন্ট, দেশের জন্য আমরা পড়াশোনা করছি, দেশের থেকে আমরা যাই পাইছি সেটা যথেষ্ট আমরা পাইছি। তো আজকে দেশের এই দুর্দিনে আমি কোনো পিছনে থাকবো। তো একটা পর্যায়ে আমরা মহানগর প্রজেক্ট থেকে মিছিলটা নিয়ে রামপুরা কাঁচা রাস্তা, অফ দ্য রোড বলে, মেন রোডের দিকে যাচ্ছিলাম। তো যখন মেন রোডে আমরা যাই, তখন দেখি যে সামনে রয়েছে এপিবিএন রাস্তার পাশ দিয়ে, এবং মাঝখানে রয়েছে আপনার সেনাবাহিনী। তো আমরা ওদিনকে এরকম 2 হাত উঁচু করতেছিলাম যে আজকে আমাদেরকে ছেড়ে দেন, আজকে আমাদের কোনোভাবে আটকাতে পারবেন না, আমাদের অনেক ভাই মারা গেছে, আজকে আমরা মৃত্যুর ভয় পাই না। তো সেনাবাহিনী আমাদের একটা কথা বলছিল যে আপনারা বসে পড়েন, আপনারা সামনে আগাবেন না, আপনাদের রাস্তা ওঠা নিষেধ আছে।
আমাদের উপর থেকে নিষেধ আছে, আমরা কোনোভাবেই আমরা আপনাদেরকে যাইতে দিতে পারবো না। কিন্তু ওদিন আমরা ছিলাম নাছোড়বান্দা। এক পর্যায়ে এপিবিএন আকাশের দিকে গুলি ছোড়ে এবং আমাদেরকে ভয় দিতে থাকে যাতে আমরা সামনে না আগাই। কিন্তু আমরা দুহাত উঁচু করেই আমাদের দেশের সেনাবাহিনীর কাছে, দেশপ্রেমিক সেনাবাহিনী এবং এপিবিএন, যেটা আর্ম পুলিশ ব্যাটালিয়ন, তাদের কাছে অনুরোধ করতে থাকি যে আজকে আমাদেরকে আটকাবেন না, আজকে আমাদের গুলি করলেও আমরা সামনের দিকে আসতে থাকবো। তো এক পর্যায়ে দেখলাম যে ওই হিরো আলমই বুক পাতায় দিছে, তার সাথে আমাদের অনেক ভাইরাও একেবারে রাস্তার মুখে সম্মুখ সারিতে গুলি করলে মারা যাবে, অঝরে মানুষ মরতেছে। এই সময় তার মতো লোক যখন বুক পাতা দিছে, আমি ছিলাম পিছনে, আমার সাথে আমার একটা ছোট ভাই ছিল, সে আবার নতুন বিয়ে করছে। তাই আমি বললাম যে ভাই তুমি পিছনে যাও, তুমি নতুন বিয়ে করছো, তোমার একটা কিছু হয়ে গেলে আমি তোমার বউকে কী জবাব দেবো। সে আমার সাথে মূলত আসছিল, তার নাম হচ্ছে আরমান হোসেন শুভ। আমি তাকে সরাই দিলাম, সরাই দিয়ে আমি সামনে চলে গেলাম। যদি হিরো আলমের মতো লোক দেশের জন্য জীবন দিতে সামনে বুক পাতায় দেয়, আমার মতো ছেলে কেন পিছনে থাকবে। তো আমরা যখন সামনের দিকে চলে গেলাম তখনও এপিবিএন ভয় পেয়ে যাই, ভয় পেয়ে আমরা তাদেরকে আক্রমণ করতে পারি। তখন ওরা ফাঁকা গুলি বাদ দিয়ে তখন আমাদের সরাসরি বুকে গুলি করতেছিল, গায়ে গুলি করতেছিল। এবং ওই গুলিগুলো বেশি ছিল হচ্ছে আপনার সাররা গুলি, মারণাস্ত্র ওদের কাছে সেদিন কম ছিল আমার যেটা মনে হয়েছে। তো একটা বয়স যখন সরাসরি গুলি শুরু করছে, তখন জীবনের ভয় আমিও রাস্তার সাইডে দৌড়ে দিছি, এটা গলির ভিতরে। তো যে গলির ভিতরে আমি দৌড় দিছি, ওই পাশে একটা গেট, বাড়িওয়ালা গেটটা দিয়ে রাখছে, আমরা গেটের ভিতরে ঢুকতে পারতেছি না। আর আমার বাম পাশে কিছু ভাইরা রয়েছে, তারা এপিবিএনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে যে আজকে আমাদের ন্যায্য আন্দোলন, আমাদের ভাইদের এভাবে হত্যা করা হচ্ছে, আপনারা এই দেশের সন্তান, আপনাদের ছেলে মেয়েও তো এই আন্দোলনে আছে, কেন গুলি করতেছেন। তো তারা তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছিল। এক পর্যায়ে আমি ওদেরকে নিষেধ করি যে ভাই আপনারা গালিগালাজ করেন না, এতে করে তারা বেশি ক্ষিপ্ত হবে এবং আমাদের উপর আক্রমণটা বেশি করবে, যেহেতু আমাদের ওইদিকে সরে যাওয়ার জায়গা নাই, পথ নাই। কিন্তু তারা সেদিন আমাদের কথা শোনে না, আমাদের ভাইরাও তাদের গালিগালাজ করতে থাকে এবং তারা অঝরে আমাদের দিকে গুলি বর্ষণ করতে থাকে। একটা পর্যায়ে আমি যখন জীবন বাঁচাইতে সামান্য দেখতে যাই পিলারের আবডাল থেকে যে ওরা আমাদের দিকে কাছে কাছে চলে আসছে কিনা, ওরাও অলমোস্ট আমাদের 100 গজের ভিতরে ছিল। আমি যখনই বাম চোখ দিয়ে তাকায় দেখতে যাই, একটা চোখ একটু দেয়ালে আড়াল করে, তখনই আমার মনে হয় যে চোখের ভিতরে কোনো আগুন ঢুকে গেল, সাথে সাথে আমার বাম চোখটা সাদা হয়ে গেল এবং চোখের সামনে যেমন সাদা কাপড় পরলে বা মেঘ পড়লে যেমন একটা চোখ ঘোলা হয়ে যায়, ওইরকম ঘোলাই গেল। তো ওইটা যখন হয়ে গেলো তখন তো আমি নিজেও অবাক হয়ে গেছি, আল্লাহ এটা কী হলো আমার সাথে। তখন আমি জীবন বাড়িতে যে দিকটা পথ আছে ওই দিকটা দৌড় মারলাম, গায়ে গুলি লাগুক। তখন আমার যে ভাইটা বেশি গালিগালাজ করতেছিল, ওই ভাইয়ের চোখে গুলি লাগে, ওই ভাইটা অন্ধ হয়ে গেছে, আমি পরে জানতে পারছি। তো আমার কয়েকটা ভাই তখন আমাকে ধরে নিয়ে গেল আপনার মগবাজার কমিউনিটি হসপিটাল। সেখানে নিয়ে যাওয়ার পর আমার চোখের ট্রিটমেন্ট দিল, ড্রপ ট্রপ দিয়ে, কোনোভাবেই দেখতে পারতেছি না। আমি নিজেও বুঝতে পারিনি যে আমার চোখে গুলি লাগছে কি কী লাগছে। তখন আমার রুমমেট একজন ডাক্তার হাসানুজ্জামান, আমার খুব কাছের একজন ছোটো ভাই, সে ওই গুলি বর্ষণের ভিতরে বাহির থেকে চলে আসলো আমাকে নিতে গাড়ি নিয়ে, এবং চলে এসে আমাকে নিয়ে গেল প্রথমে আপনার মালিবাগ। ওইখানে নিয়ে উনি একজন ডাক্তার আমাকে সিটি স্ক্যান করালো। তো আসলে আমার চোখে কী লাগছে আমি তো বলতে পারতেছি না, এটা দেখার জন্য। তো যখন আমি সিটি স্ক্যান মেশিনে ঢুকবো তার আগে দেখি ওইখানকার এলইডি যে টেলিভিশন আছে ওটাই দেখা যাচ্ছে যে শেখ হাসিনা হেলিকপ্টার করে পলাই গেছে। ওই মুহূর্তটা দেখার পরের থেকে আমি যেটা বলতে পারি যে এই চোখটা নিয়ে আমার কোনো আফসোস নেই। এবং একই সাথে আমার খুব ভয় ছিল যে সিটি স্ক্যান মেশিনের ভিতরে ঢুকবো, কী হবে না হবে। আমার ভিতর বিন্দুমাত্র কোনো ভয় কাজ করেনি এবং আমার সিটি স্ক্যান করা হলো, এবং সিটি স্ক্যান করার পরে দেখা গেল যে আমার বাম চোখের ভিতরে একটা সাদা গুলি ঢুকে গেছে। এবং এখন পর্যন্ত আমার 5টা অপারেশন হয়েছে জাস্ট চোখের শেপটা ভালো রাখার জন্য। ওই গুলিটা বের করা সম্ভব হয়নি এবং এই চোখটা দিয়ে সামান্য হয়তো 10% থেকে 20% আমি দেখতে পারি। এবং ডাক্তার পরবর্তী পদক্ষেপে বলছে আমার একটা চোখে মনি লাগাইতে হবে, লাগালে হয়তো চোখের শেপটা সুন্দর আসবে, চোখের আলো তেমন বাড়ার সম্ভাবনা নাই। জুলাই পরবর্তী বাংলাদেশ কেমন দেখছেন? সত্য কথা বলতে জুলাই পরবর্তী বাংলাদেশ আমাদের যে প্রত্যাশা ছিল, আমি বলবো তার হয়তো 20% সম্ভব হয়েছে। আমরা দেখছি যে বিএনপির প্রথম 100 দিনে সম্ভবত 800 খুন হয়েছে। দেশের রামিসা সহ একাধিক বোন আমাদের ছোটো ছোটো বাচ্চারা ধর্ষণ হচ্ছে। আমরা চেয়েছিলাম যে জুলাই সনদ বাস্তবায়ন হোক, আমরা চেয়েছিলাম গণভোটে মানুষের যে 73% মানুষ যে ভোট দিচ্ছে, এই গণভোটটা বাস্তবায়ন হোক। এই সংবিধান আমাদের জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছিল যেদিন জনগণের সরকার আসবে এই সংবিধান ছুঁড়ে ফেলানো হবে। কিন্তু বিএনপি কেন যে সংবিধানকে সংস্কার না করে 73% মানুষের ভোটকে উপেক্ষা করতেছে আমি জানি না। এবং একই সাথে আমি বলতে চাই যে একজন অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্রপতি চুপ্পু ছিল। বিএনপির কি একটা যোগ্য লোক নেই যে সেই লোককে সরিয়ে তাকে সেখানে বসানো যাবে?
এই বিষয়টা আমরা খুবই মর্মাহত। এবং একই সাথে বলতে চাই, জুলাই পরবর্তী বাংলাদেশ, সে যে দলই ক্ষমতায় আসুক, আমাদের স্বপ্নের বাংলাদেশ হওয়ার কথা ছিল। সেই স্বপ্নের বাংলাদেশের কোনো রূপরেখা আমরা দেখতে পাচ্ছি না। যদিও আমাদের প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বলবো, উনি শুধু কোনো বিএনপির প্রধানমন্ত্রী না, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি নিজেও এই স্বৈরাচার থেকে নির্যাতনের শিকার হয়েছিল, এই স্বৈরাচারের হাতে। তার মাকে এই দেশে ট্রিটমেন্ট করানো হয়েছে, উন্নত চিকিৎসার জন্য বাইরে যাইতে দেওয়া হয়নি। অনেক নির্যাতন সেও সহ্য করছে। তার ভাইয়ের অকাল মৃত্যু হয়েছিল। তো আমরা আশা রাখবো আমাদের প্রধানমন্ত্রী, সে বাংলাদেশের মানুষের যে আশা প্রত্যাশা, জুলাইকে ঘিরে, ছাত্র আন্দোলন ঘিরে আমাদের যে আশা প্রত্যাশা, এগুলো পূরণ করবে। আমরা সেই আশাটা তারপরে এখনও রাখতে চাই। জুলাই আন্দোলনের বিষয় নিয়ে আপনার পরবর্তী জেনারেশন, এই জেনারেশনদের জন্য আপনার কি ধরনের মেসেজ থাকবে? আমি নতুন জেনারেশনকে এটা বলতে চাই যে এই দেশটা আমাদের সবার। আজকে হয়তো আমার একটা চোখের ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা আমি বহন করতেছি, আমি তো এই ক্ষতিটা আমার বহন করতে হবে। কিন্তু আজকে যদি রাষ্ট্রের কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিটা পুরো বাংলাদেশের 18 কোটি জনগণের বহন করতে হবে। তো রাষ্ট্রের যদি কোনো সমস্যা হয়, আমি বলবো এই দেশের তরুণ সমাজের এগিয়ে আসা উচিত। যেমন 17 বছরের স্বৈরাচারকে যেমন বিএনপি, জামাত, কোনো রাজনৈতিক দল দমন করতে পারতেছিল না, এদের ছাত্র সমাজ, এদের সাধারণ মানুষকে সাথে নিয়ে তাদেরকে দমন করছে। তো রাষ্ট্রের দুর্দিনে, রাষ্ট্রের বিপদে এদের তরুণ সমাজ যেন সর্বদা এগিয়ে আসে। কোনো ধরনের যে রাজনৈতিক দল করুক না কেন, দেশের স্বার্থ সবার আগে। আজকে যদি দেশে চাউলের দাম বেড়ে যায়, প্রতিটা মানুষের চাউলের দাম বেশি টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে। আজকে যদি একটা পণ্যের দাম কমে যায়, মানুষ প্রত্যেকে সেটা সুফল পাবে। তো আমি মনে করি ব্যক্তির কষ্ট ব্যক্তির জায়গায়, কিন্তু রাষ্ট্রের কষ্ট হলে, রাষ্ট্রের সমস্যা হলে সেটা পুরো বাংলাদেশের জনগণের ভোগ করা লাগবে। তাই রাষ্ট্রের সমস্যায় তরুণ সমাজকে বিশেষভাবে আমি অগ্রাধিকার দিচ্ছি এবং তাদেরকে এগিয়ে এসে বাংলাদেশটা যেন সুন্দর করা যায়, যাতে আমাদের অনাগত যে ভবিষ্যৎ আছে, যেসব যাদের জন্য আমরা নতুন বাংলাদেশ রেখে যাচ্ছি, তারাও যেন এই বাংলাদেশে সুন্দরভাবে স্বাধীনভাবে বসবাস করতে পারে, সেই প্রত্যাশা রাখতেছি। এবং এই ক্ষেত্রে তরুণ সমাজকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি এবং তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমরা আর কোনো রক্ত ঝরতে দেখতে চাই না। আমরা নতুন করে আর কোনো জুলাই দেখতে চাই না। আমরা চাই না আর কোনো মা তার সন্তান হারাক। আমরা চাই না কোনো বাবা তার সন্তান হারাক। আমরা চাই দলমত নির্বিশেষে সবাই আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও, আপনার শত ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আগামী আয়োজনে নতুন এক জুলাই যোদ্ধা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নিউ সাউথ বাংলা, সম্ভাবনাময় আগামীর পথে।